অনেক সময় আগের কথা, একটি গ্রামে এক দরিদ্র জেলে থাকত, যার নাম ছিল হাসান। সে প্রতিদিন নদী থেকে মাছ ধরে এনে বাজারে বিক্রি করত এবং তা দিয়েই তার সংসার চলত। তার ঘর ছিল মাটি আর কাঠের তৈরি একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে তার অসুস্থ মা এবং ছোট বোন রুকাইয়া থাকত। হাসান পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্য তার প্রতি সদয় ছিল না। তবুও তার হৃদয়ে কোনো অভিযোগ ছিল না। সে বলতো, যিনি জীবন দিয়েছেন তিনিই রোজিও দেবেন, আমি তো শুধু পরিশ্রম করি। একদিন হাসান প্রতিদিনের মতো তার জাল নিয়ে নদীর দিকে গেল। সে নৌকা নদীতে নামিয়ে জাল ফেলতে যাচ্ছিল, তখনই তার নজর পড়ল পানিতে ভাসমান একটি ভারী কাঠের সিন্দুকের উপর। প্রথমে সে বিশেষ গুরুত্ব দেয়নি, কিন্তু যখন সিন্দুকটি তার কাছে এসে পড়ল, তখন হাসান সেটি টেনে তার নৌকায় তুলে নিল। সিন্দুকটি ভিজে গিয়েছিল এবং বেশ ভারীও ছিল। অনেক ভেবেচিন্তে হাসান যখন সিন্দুকের ঢাকনা খুলল, তখন তার হুঁশ উড়ে গেল। সিন্দুকের ভেতরে একটি ৯ বছরের বালিকা অচেতন অবস্থায় পড়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চুল ভিজে গিয়েছিল এবং শরীর ঠান্ডায় কাঁপছিল। শ্বাস চলছিল, কিন্তু জ্ঞান ছিল না। তার পোশাক পরিষ্কার এবং দামি ছিল, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো ধনী ঘরের মেয়ে। হাসান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর তাড়াতাড়ি তাকে নিজের চাদরে জড়িয়ে নৌকাটি কিনারার দিকে মোড় নিল। এখন তার উদ্দেশ্য আর মাছ ধরা ছিল না, বরং সেই নিষ্পাপ প্রাণটিকে বাঁচানো ছিল। সে ভাবনায় ডুবে গেল, এই মেয়েটি কে? তাকে এখানে কে ফেলে গেল? এখন আমি কি করব? কিন্তু এইটুকু সে জানত যে এখন সে তাকে একা ফেলে দিতে পারবে না। যাই হোক, এখনই দায়িত্ব তারই। হাসানের নৌকা নদীর কিনারে লেগেছিল। সে খুব সাবধানে সেই অচেতন মেয়েটিকে তুলে নিয়ে নিজের ঘরের দিকে চলল। পথে কারোর সাথে কিছু বলল না। তার চলার গতি দ্রুত ছিল, মুখে উদ্বেগ, কিন্তু চোখে এক অদ্ভুত দায়িত্বের ঝলক ছিল। ঘরে পৌঁছেই হাসান তার মাকে ডাকল, আম্মি, তাড়াতাড়ি দেখো, এই মেয়েটি নদীতে একটি সিন্দুকে পাওয়া গেছে। শ্বাস চলছে, কিন্তু জ্ঞান নেই। হাসানের মা, যিনি নিজেই বিছানা থেকে উঠতে অক্ষম ছিলেন, ঘাবড়ে গেলেন। তিনি কাঁপা হাতে মেয়েটির কপাল স্পর্শ করলেন। জ্বর এসেছে, ঠান্ডায় শরীর জমে গেছে, তাড়াতাড়ি আগুন জ্বালা বেটা। হাসান বিনা দেরিতে আলাউ জ্বালালো। মেয়েটির কাপড় বদলে তাকে গরম কাপড় পরানো হলো এবং একটু জল তার ঠোঁটে দেওয়া হলো। কয়েক ঘন্টা পর মেয়েটি আলতো করে চোখ খুলল, কিন্তু কিছু বলতে পারল না। তার চোখে গভীর ভয় ছিল, খুব গভীর এবং খুব পুরনো। সে এদিক ওদিক তাকালো, কিন্তু কিছুই বুঝতে পারল না। হাসান নরম স্বরে জিজ্ঞেস করল, বেটি, তোমার নাম কি? মেয়েটি কিছু বলল না, শুধু মাথা নিচু করল এবং ধীরে ধীরে চোখ বন্ধ করল। মনে হলো যেন সে ভুলে গেছে সে কে, কোথা থেকে এসেছে এবং কিভাবে নদীতে পৌঁছেছে। পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল, হাসান নদীতে একটি সিন্দুক পেয়েছে, যার মধ্যে একটি মেয়ে ছিল। কেউ কেউ গুজব ছড়ালো যে মেয়েটি জাদুটোনার অংশ। কেউ বলল হয়তো কোথাও থেকে চুরি হয়ে এসেছে। কেউ কেউ এমনও বলল পুলিশকে জানানো উচিত। হাসান সবার কথা চুপচাপ শুনল। সে জানত দুনিয়া প্রশ্ন বেশি করে, সাহায্য কম। কিন্তু সে মেয়েটিকে কোনো অজানা হাতে তুলে দেওয়ার ইচ্ছে রাখেনি। সে সিদ্ধান্ত নিল, যতক্ষণ না এর সত্যি বের হচ্ছে, ততক্ষণ এটি আমার ঘরের আমানত। ৩ দিন কেটে গেল। মেয়েটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতে লাগল, কিন্তু এখনও চুপচাপ থাকত। খুব কম খেত, খুব কম কথা বলত। শুধু এক কোণে বসে দরজার দিকে তাকিয়ে থাকত, যেন কাউকে খুঁজছে বা কারো থেকে লুকাচ্ছে। রাতে সে চমকে উঠত, চিৎকার করত, কখনো নিজেকে লুকানোর চেষ্টা করত। রুকাইয়া তাকে অনেক আদর করে বোঝাত, কিন্তু মেয়েটির চোখের ভয়ে কিছুতেই কমত না। হাসানের মা বলতেন, বেটা, এই মেয়েটি অনেক কিছু সহ্য করেছে। এর সাথে যা হয়েছে তা আমাদের আল্লাহই জানাবেন। তুই ধৈর্য ধর। ১ সপ্তাহ কেটে গেল। হাসান এখন তার আয়ের বড় অংশ মেয়েটির জন্য খরচ করত, ওষুধ, কাপড়, খাবার, সবকিছু। কিন্তু দারিদ্র্য তার প্রভাব দেখাচ্ছিল। তার মাছও এখন আগের মতো বিক্রি হতো না। গ্রামের লোকেরা তাকে তানা দিতে লাগল, বেগানা মেয়েকে পালছে, নিজের ঘর ভুলে গেছে। হাসান শুধু এটুকু বলতো, যাকে নদী আমার হাতে দিয়েছে তাকে আমি এমনি ছেড়ে দিতে পারি না। একদিন হাসান আবার মেয়েটিকে জিজ্ঞেস করল, বেটি, তোমার নাম কি? তোমার কোনো ঘর আছে, কোনো আম্মি আব্বু? এবার মেয়েটির চোখ ভরে এলো, ঠোঁট কাঁপল।
কিন্তু কণ্ঠ বেরোল না। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বলছে হ্যাঁ, কেউ ছিল, কিন্তু কে, কোথায়, কিভাবে, কিছুই জানা গেল না। কয়েক সপ্তাহ কেটে গেল। এখন গ্রামের বেশিরভাগ মানুষ এই মেয়েটির থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল। কেউ তাকে অপয়া বলতো, কেউ নামহীন বিপদ। মেয়েটিও ধীরে ধীরে ঘর থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছিল। হাসান তাকে কাছের জঙ্গলের কিনারে ঘুরতে নিয়ে যেত, কিন্তু সে প্রতিটি শব্দে ভয় পেত, প্রতিটি ছালায় সিঁটিয়ে যেত। হাসান এখন প্রতিদিন নতুন নতুন পথ ভাবত। কখনো কাছের শহরে যাওয়ার কথা ভাবত, কখনো থানায় গিয়ে খোঁজ করার কথা ভাবত, কিন্তু তারপর ভয় পেত কোথাও পুলিশ তাকে মেয়েটির কাছ থেকে ছিনিয়ে না নেয়। অবশেষে এক রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, মেয়েটি চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে গেল। খালি পায়ে কিছু না বলে একা গ্রামের গলিতে ভটকাতে লাগল। কেউ জেগে দেখল দরজা খোলা আর মেয়েটি গায়েব। হাসানের চোখ খুলতেই দরজা অর্ধেক খোলা দেখল। তার হৃদয় কেঁপে উঠল। সে এক ঝটকায় উঠে চারদিকে তাকাল। মেয়েটি বিছানায় ছিল না। রুকাইয়া, ওঠো। কি হলো ভাইয়া? ওই মেয়েটি ঘরে নেই। হাসান জুতো না পরেই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়ল। মহল্লার প্রতিটি গলি, প্রতিটি মোড়, প্রতিটি গাছের পিছনে দেখল, ডাকাডাকি করল, কিন্তু মেয়েটির কোনো নামই ছিল না। সে ডাকতই বা কি নামে? ইতিমধ্যে গ্রামের লোকেরা মাথা নাড়তে লাগল। আমরা তো আগেই বলেছিলাম কিছু গণ্ডগোল আছে, এই মেয়ের আগমনই অশুভ, এখন পালিয়ে গেছে। কিন্তু হাসানই কথাগুলো উপেক্ষা করে নদীর দিকে ছুটল। হয়তো সেখানেই আছে যেখান থেকে এসেছিল, কিন্তু সেখানে ঢেউ ছাড়া আর কিছুই ছিল না। অন্যদিকে সেই ৯ বছরের মেয়েটি খালি পায়ে ঝোপঝাড়ে ভরা একটি পায়ে চলা পথে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। রাতের অন্ধকার এখন সকালে রূপান্তরিত হচ্ছিল, কিন্তু তার মুখে এখনও ভয় ছিল। সে ঠান্ডা মাটিতে হাঁটছিল, কখনো বসছিল, কখনো আবার উঠছিল। পেটে জ্বালা ছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, কিন্তু চোখে এখনও সেই প্রশ্ন ছিল, আমি কে? সে কাউকে চিনত না, এবং কেউ তাকে চিনত না। কয়েক ঘন্টার মধ্যেই সে গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। এখন তার সামনে ছিল জঙ্গলের কিনারা আর ছোট বড় পায়ে চলা পথ। এক চরানোর ছেলে তাকে দেখল। এই বোন, তুমি কে? তোমার ঘর কি হারিয়ে গেছে? সে শুধু মাথা নিচু করল। ছেলেটি তার রুটির টুকরো তাকে দিতে চাইল, কিন্তু সে হাত বাড়াল না। সে ভয় পাচ্ছিল। এখন প্রতিটি মুখ অচেনা লাগছিল, প্রতিটি জায়গা অজানা। সন্ধে পর্যন্ত সে একটা পুরনো খণ্ডহারে পৌঁছল। সেখানে বসে সে কাঁদতে লাগল, ধীরে, চুপচাপ। কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, শুধু চোখ দিয়ে বয়ে চলা এক নিঃশব্দ ব্যথা। সেই খণ্ডহারে এক বৃদ্ধা পানি আনতে এসেছিল। সে মেয়েটিকে দেখে থমকে গেল। কে তুমি বেটি? এখানে একা কি করছ? মেয়েটি কিছু বলল না, শুধু তাকালো। একজন অচেনা, কিন্তু হয়তো বিপদ নয়। বৃদ্ধা কাছে এসে বলল, ভয় পেও না, আমার নাতনিও তোমার মতোই, চলো আমার সাথে, তোমাকে কিছু খেতে দেব। সেই রাতে মেয়েটি সেই বৃদ্ধার সাথে তার কোণে ঘরে রইল। প্রথমবার অন্য কারোর ঘরে ঘুম এলো, অর্ধেক হলেও আগের চেয়ে ভালো। কিন্তু সকালে যখন বৃদ্ধা তার নাম জিজ্ঞেস করল, মেয়েটি আবার চুপ হয়ে গেল। বেটি, তোমার কেউ নেই? সে মাথা নাড়ল, জানি না। অন্যদিকে হাসান তাকে খুঁজতে পাগলের মতো ছুটছিল। ১ দিন, ২ দিন, ৩ দিন। এখন গ্রামের লোকেরা মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন ছেড়ে দাও, যে চলে গেছে সে ফিরে আসে না। কিন্তু হাসানের হৃদয়ে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। সেই মেয়েটির সাথে সেই সম্পর্ক রক্তের ছিল না, মানবতার ছিল। যদি সে বেঁচে থাকে, তবে আমি তাকে আবার খুঁজে বের করব। সে শপথ নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ল, এদিক ওদিক জিজ্ঞেস করতে, দরজায় কড়া নাড়তে। ইতিমধ্যে মেয়েটি ৩ দিন সেই বৃদ্ধার কাছে ছিল। তাকে খাবার, ছায়া এবং কিছুটা স্বস্তি মিলল। কিন্তু যে প্রশ্ন তাকে প্রথম রাতে জাগিয়ে রেখেছিল, তা এখনও জীবিত ছিল। আমি কে? সে এখন চলার সিদ্ধান্ত নিল। বৃদ্ধা জিজ্ঞেস করল, কোথাও যাবি? মেয়েটি শুধু মাথা নাড়ল। জানিস কোথায় যাবি? সে আবার মাথা নাড়ল, না। তবুও সে চলতে শুরু করল, যেন ভিতর থেকে কিছু বলছে, কেউ তোকে খুঁজছে। এখন সে আবার রওনা দিল, এক নতুন পথে, নামহীন, ঘরহীন, কিন্তু আশার একটি সুতোর ভরসায়। এবং হয়তো সেই সুতোই একদিন হাসানের পথের সাথে মিলে যাবে, বা তার হারিয়ে যাওয়া অতীতের সাথে। মেয়েটি এখন এক গ্রাম থেকে আরেক গ্রামের দিকে হাঁটতে লাগল। শরীর দুর্বল হয়ে আসছিল, পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু থামার নাম ছিল না। তাকে কিছুই মনে পড়ছিল না, কিন্তু হৃদয়ের কোনো কোণে একটি হালকা অনুভূতি ছিল, যেন কেউ তাকে খুঁজছে, কেউ যে তার নিজের। সে কখনো কোনো গাছের নিচে বসত, কখনো কোনো চবুতরায়। অনেকে তাকে দেখল, কিন্তু বেশিরভাগই উপেক্ষা করল।
তাকে খাবার খুব কম মিলত, কখনো কোনো দয়ালু মানুষ একটি রুটি দিয়ে দিত, কখনো কেউ তাড়িয়ে দিত। একদিন সে একটা ছোট বাজারের বাইরে বসেছিল, তার চুল এলোমেলো, কাপড় ময়লা আর মুখ ক্লান্ত। সেখানে কিছু ছেলে তার চারপাশে জড়ো হলো, তারা মজা করতে লাগল। কেউ বলল, এ পাগল নাকি? কেউ বলল, কোথাও থেকে পালিয়ে এসেছে মনে হয়। সে ভয়ে পেয়ে উঠে দৌড়ে পালিয়ে গেল, বাজার থেকে দূরে একটি মসজিদের পিছনে গিয়ে বসল। সেখানে একজন মধ্যবয়সী লোক নামাজ পড়তে এসেছিল। সে মেয়েটিকে দেখল, কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে কাছে এসে বলল, বেটি, ক্ষুধা লেগেছে? মেয়েটি মাথা নাড়ল, হ্যাঁ। লোকটি পকেট থেকে কিছু খেজুর বের করে দিল। মেয়েটি কোনো প্রশ্ন না করে খেয়ে নিল। তারপর লোকটি বলল, আমার স্ত্রী খুব অসুস্থ, আমাদের কোনো সন্তান নেই, তুমি যদি আমার সাথে যাও তবে ছাদ পাবে। মেয়েটি চুপ রইল, এক মুহূর্ত ভাবল, তারপর চলল। তার তো হারানোর আর কিছুই ছিল না। লোকটি তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে খাবার দিল, কাপড় দিল। তার স্ত্রী জিজ্ঞেস করল, এই মেয়েটি কে? লোকটি বলল, নদীর ঢেউয়ের কোনো উপহার হয়তো। কিন্তু দিন যত যাচ্ছিল, সেই ঘরের পরিবেশ অদ্ভুত হয়ে উঠছিল। স্ত্রীটির স্বভাব কঠোর ছিল, ছোট ছোট বিষয়ে চিৎকার করত, কাজ করাত, এমনকি কখনো মারত। মেয়েটি কিছু বলতো না, শুধু সহ্য করত। একদিন তো সীমা ছাড়িয়েই গেল। মিথ্যা অভিযোগে তাকে সারা রাত বাইরে বসিয়ে রাখা হলো। সে ঠান্ডায় কাঁপতে রইল, কিন্তু সকাল হতেই সেই ঘরের কাজে লেগে গেল। এখন সময়ের সাথে সাথে তার দুটি জিনিস বুঝতে শুরু করেছিল। প্রথম, এই দুনিয়ায় প্রতিটি হাসি মুখ নিজের মানুষ নয়। দ্বিতীয়, ধৈর্য ধরার জন্য কোথাও না কোথাও স্বস্তি অবশ্যই আছে, এবং হয়তো সেই স্বস্তি তার জন্য অপেক্ষা করছিল, হয় হাসানের খোঁজে, নয়তো সেই সত্যের মধ্যে যা এখনও লুকিয়েছিল। সেই ঘরে এসে মেয়েটির প্রায় 2 সপ্তাহ কেটে গিয়েছিল। যে লোকটি তাকে মসজিদের পিছন থেকে তুলে এনেছিল তার নাম ছিল কামাল উদ্দিন, এবং তার স্ত্রীর নাম ছিল ফিরোজা বেগম। বাইরে থেকে এই দম্পতি নেক এবং দয়ালু মনে হতো, কিন্তু ভেতরে ব্যাপারটা অন্যরকম ছিল। শুরুতে মেয়েটিকে মাথা গোজার জায়গা, গরম খাবার এবং নতুন কাপড় দেওয়া হয়েছিল। সে ধৈর্য ধরে সব মেনে নিয়েছিল। তাকে এখনও তার নাম মনে পড়েনি, তার ঘরের কোনো চিহ্ন মনে পড়েনি। হাসানের মুখও এখন ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে একটি অনুভূতি প্রতি মুহূর্তে জীবিত ছিল, আমার অন্য কোথাও থাকার কথা, এটা আমার ঠিকানা নয়। কামাল উদ্দিন যখন বাইরে থাকত তখন ফিরোজা বেগম তাকে অতিরিক্ত কাজে ব্যস্ত রাখত, কখনো ঝাড়ু দেওয়া, কখনো বাসন ধোয়া, কখনো কাপড় কাচা। যে মেয়েটি তখনও মাত্র 9 বছরের ছিল, সে এখন ঘরের কাজের মেয়ে হয়ে গিয়েছিল। ফিরোজা বেগম তার কোনো কথা বুঝত না। যখন মেয়েটির কোনো ভুল হতো তখন তাকে চড় মারত। বেশরম, তোকে তুলেছিলাম যাতে তোর ভালো হয়, আর তুই কাজও ঠিকমতো করিস না। মেয়েটি চুপচাপ সহ্য করত। রাতে ক্লান্ত হয়ে তার ছোট্ট কোণে শুয়ে পড়ত, দেওয়ালের দিকে মুখ করে চোখের পানি ঝরত। একদিন এমনও এলো যখন ফিরোজা বেগম তার পড়াশোনার বই ছিঁড়ে ফেলল। তোর মতো মানুষ পড়ার জন্য নয়, কাজ করার জন্য। মেয়েটি বেশি কিছু বলল না, কিন্তু সেই রাতে ঘুমালো না। তার মনে বারবার কিছু পুরনো ছায়া উঠছিল, একটি উজ্জ্বল ঘর, কারো কোল, একটি নাম যাকে কেউ ডাকছিল, কিন্তু এখন শুধু নীরবতা। অন্যদিকে হাসান এখনও সেই মেয়েটির খোঁজে ছিল। সে কাছের কসবায়, বাজারে, এমনকি শহরের থানায়ও খোঁজ করেছিল। কেউ কি একটি 9 বছরের মেয়েকে দেখেছে যে অচেতন অবস্থায় নদীতে পাওয়া গিয়েছিল? সবাই মুখ ফিরিয়ে নিল বা বলল, এখানে এমন শত শত গল্প আছে, সবার পিছনে ছুটা যায় না। কিন্তু হাসান হার মানার মানুষ ছিল না। সে প্রতি জুম্মার দিন বিশেষ করে দোয়া করত, ইয়া আল্লাহ, ওই মেয়েটির হেফাজত করো, সে যেখানেই থাকুক তাকে নিজের করে নাও এবং আমাকে তার সাথে আবার মিলিয়ে দাও। ইতিমধ্যে মেয়েটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। ক্ষুধা, কাজ আর তিরস্কার এখন তার জীবন হয়ে গিয়েছিল। সে এখন নামও ভুলতে শুরু করেছিল। কখনো নিজেকে জিজ্ঞেস করত, আমার কি সত্যিই কোনো নাম আছে? কখনো দড়ির কোণে বসে ভাবত, কেউ কি আমাকে আবার খুঁজবে? তারপর একদিন যখন কামাল উদ্দিনের মেজাজ খারাপ এবং ফিরোজা বেগমও কোনো কারণে ক্ষিপ্ত, তারা মিলে মেয়েটিকে মারাত্মকভাবে বকল এবং ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। যা, ফিরে যা যেখান থেকে এসেছিস, আমরা তোর উপরে এহসান করেছিলাম, এখন তুই এহসান ফারামোশ হয়ে গেছিস। মেয়েটি কিছু না বলে
আবার সেই পায়ে চলা পথে হাঁটতে লাগল। এবার সে জানত না কোন দিকে যেতে হবে, কিন্তু একটি জিনিস তার হৃদয় নিশ্চিত হয়েছিল, আমি আর কারো দয়ার ওপর বাঁচব না। রাতের বেলা সে একটি মসজিদের সিঁড়িতে বসেছিল। একজন অচেনা লোক জিজ্ঞেস করল, তোমার নাম কি? সে অনেক ভেবে বলল, আমি জানি না। তারপর কিছুক্ষণ পর ধীরে বলল, হয়তো আমার নাম ফাতিমা ছিল। তার চোখ ভরে এলো এবং কাছের একটি ইটের ওপর মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। সেই রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে একটি বড় হাবেলি ছিল। সেখানে একজন মহিলা তাকে কোলে নিয়ে ডাকছিল, ফাতিমা, আমার মেয়ে, তুই কোথায় চলে গিয়েছিলি? মেয়েটি জেগে উঠল। তার হৃদয় দ্রুত ধড়কছিল। একটি নতুন তথ্য, একটি নতুন নাম, একটি নতুন সূত্র। হয়তো তার নাম সত্যিই ফাতিমা ছিল। কোনো ধনী ঘর থেকে এসেছিল। হয়তো কোনো বড় সত্য এখন প্রকাশ হতে চলেছে। সকালের হালকা রোদ মসজিদের সিঁড়িতে পড়ছিল। ফাতিমা, যে এখন নিজেকে এই নামেই ডাকছিল, আল্লাহর ঘরের দরজায় বসেছিল। চোখে ঘুমের প্রভাব ছিল, কিন্তু হৃদয়ে এক অজানা ব্যাকুলতাও ছিল। গতরাতের স্বপ্ন এখনও তার চোখে তাজা ছিল। একটা হাবেলি, একজন মহিলার ডাক, আর সেই নাম ফাতিমা। সে এখন আর ছোট মেয়ে ছিল না। পরিস্থিতি তাকে সময়ের আগেই বড় করে দিয়েছিল। তার কাপড় ময়লা ছিল, চুল এলোমেলো, আর শরীরে কাজের ক্লান্তির চিহ্ন ছিল। কিন্তু চোখ এখনও কোনো সত্যের খোঁজে ঝকঝক করছিল। ফাতিমা, সে নিজে থেকে বারবার বলল, আমার নাম কি সত্যিই এটাই? সেই মহিলা কি আমার মা ছিলেন? সেই হাবিলি কি আমার ঘর ছিল? এই প্রশ্নগুলো এখন তার হৃদয়কে শান্তি দিচ্ছিল না। ঠিক তখনই মসজিদের ইমাম সাহেব বাইরে এলেন। তিনি মেয়েটিকে বেশ কয়েকদিন ধরে সেখানে বসে থাকতে দেখেছিলেন, কখনো রুটি বিতরণের সময়, কখনো কোনো নামাজির সাথে। আজ তিনি কাছে এসে জিজ্ঞেস করলেন, বেটি, তুমি কোথা থেকে এসেছ? ফাতিমা কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, আমি জানি না, আমি নদী থেকে এসেছিলাম। তার চোখে হালকা নম ছড়িয়ে পড়ল। আমার ঘর মনে নেই, আমার নামও মনে নেই। গতরাতে একটি স্বপ্ন দেখেছি, কেউ আমাকে ফাতিমা বলে ডেকেছে। আমার নাম কি ফাতিমা হতে পারে? ইমাম সাহেব কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, বেটি, হয়তো এই নাম তোমাকে ওপরওয়ালা দিয়েছেন। আর যদি এটাই তোমার নাম হয়, তবে ইনশাআল্লাহ একদিন তোমার ঘরও পাবে। ইমাম সাহেব সেদিন ফাতিমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে খাবার খাওয়ালেন, নতুন কাপড় দিলেন এবং নিজের সন্তানদের সাথে খেলতে দিলেন। ফাতিমার জন্য এটি কয়েক ঘন্টার স্বস্তি ছিল, কিন্তু সে নিজেই জানত এই থামা শুধু সময়ের একটি টুকরো, মঞ্জিল এখনও দূরে। সন্ধ্যা হতেই সে আবার রওনা দিল, এবার একটি নতুন গ্রামের দিকে। এই গ্রামের নাম ছিল নূরপুর। নূরপুর এটি ছোট কিন্তু সংস্কৃতবান গ্রাম ছিল। এখানকার মানুষ আগের তুলনায় কিছুটা ভালো ছিল, তবে সতর্কও ছিল। ফাতিমা সেখানে একটি মাদ্রাসার কাছে থামল। সেখানকার একজন উস্তাদ, হাফিজ রশিদ, তাকে দেখে জিজ্ঞেস করলেন, বেটি, এখানে কি করছ? ফাতিমা সেই পুরনো কথা পুনরাবৃত্তি করল, আমার কিছু মনে নেই, আমার নাম হয়তো ফাতিমা, আমি নদী থেকে এসেছিলাম, একটি সিন্ধুকে। হাফিজ রাশিদ তার চোখের দিকে গভীরভাবে তাকালেন। সেখানে কিছু সত্য, কিছু ব্যথা আর একটি ভুলে যাওয়া পরিচয়ের চিৎকার লুকিয়েছিল। তিনি দয়া করলেন, এখন মাদ্রাসা বন্ধ, কিন্তু তুমি চাইলে এখানে কয়েকদিন থাকতে পারো, কাজ করার দরকার নেই। ফাতিমার এখন কিছুটা বিশ্বাস জন্মেছিল যে এই যাত্রা তাকে তার অতীতের কাছে নিয়ে যাবে, এবং তারপর এক সন্ধ্যায় এমন কিছু ঘটল যা প্রথমবারের মতো তার অতীতের একটি ঝলক সামনে এনে দিল। নূরপুরের মাদ্রাসায় একজন মেহমান এলেন, হজরত সৈয়দ রহমান সাহেব, যিনি বড় শহরের বিখ্যাত আলিম ছিলেন। তিনি বাচ্চাদের শিক্ষা দিতে এবং কিছু দান বিতরণ করতে এসেছিলেন। যখন তিনি ফাতিমাকে দেখলেন, তখন তার দৃষ্টি থেমে গেল। এই মেয়েটি, তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, এর মুখ কারো সাথে মিলে যায়। ফাতিমা চমকে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, বেটি, তুমি নিজের সম্পর্কে কি মনে করতে পারো? ফাতিমা সব কথা বলল,
নদী, সিন্দুক, হাসান জেলে, তারপর ভটকানো। সৈয়দ রহমান সাহেব এখন অস্থির হয়ে পড়লেন। তিনি নিজের ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করলেন। তাতে একটি খুশির মেয়ে তার মা বাবার সাথে দাঁড়িয়েছিল, হাতে পুতুল ধরে। ফাতিমা ছবিটি দেখেই কেঁপে উঠল। এটা এটা আমার মতো দেখতে। তার শ্বাস দ্রুত হয়ে গেল। এই ঘরটি আমার চেনা মনে হচ্ছে। সৈয়দ রহমান সাহেবের চোখ ভরে এলো। বেটি, যদি আমার স্মৃতি আমাকে ধোকা না দেয়, তবে এই মেয়েটি ফাতিমা নাসরিন, নবাব হামিদুল্লার মেয়ে। 2 বছর আগে তাদের নৌকা একটি যাত্রার সময় উল্টে গিয়েছিল এবং তাদের মেয়ে নদীতে ভেসে গিয়েছিল। তখন থেকে তারা তড় পাচ্ছেন। ফাতিমা এখন হতবাক হয়ে গিয়েছিল। তাকে বুঝতে হচ্ছিল না যে কাঁদবে না খুশি হবে। সে কি সত্যি এত বড় হাভেলির মেয়ে ছিল? তার মা বাবা কি সত্যি এখনও তাকে খুঁজছেন? সৈয়দ রহমান সাহেব বললেন, আমি ফিরেই শহরে যাব। হামিদুল্লাহ সাহেবের সাথে দেখা করে খবর দেব। যদি তুমি সেই মেয়ে হও, আর আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমিই সে, তবে বেটি, তোমার যাত্রা এখন শেষ হতে চলেছে। ফাতিমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। এত বছরের কষ্ট, অপমান, ক্ষুধা, ভটকানো, আর হঠাৎ এই একটি খবর। সে সেই রাতে পুরোটা ঘুমাল না। নিজেকে বলল, যদি এটা সত্যি হয় তবে এখন আমাকে ফিরতে হবে, হাসান চাচাকে খুঁজতে হবে। তিনি আমার প্রথম পথপ্রদর্শক ছিলেন, আর যদি আমি কোনো আমানত পাই তবে তাদের অংশই প্রথম হবে। নূরপুরের মাদ্রাসায় সেই সকালটি ছিল অন্যরকম। ফাতিমা ফজরের আজানের আগেই অজু করে নিয়েছিল। তার হৃদয়ে অদ্ভুত ব্যাকুলতা ছিল। অপেক্ষা, আশা আর ভয় সব একসাথে তার বুকে ঢড়কছিল। সৈয়দ রহমান সাহেব সকালেই শহরের দিকে রওনা দিয়েছিলেন। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল নবাব হামিদুল্লার কাছে ফাতিমার খবর পৌঁছানো। ফাতিমার এখন ধীরে ধীরে মনে পড়তে শুরু করেছিল। স্বপ্নের ছবিগুলো এখন তসবিরে রূপান্তরিত হচ্ছিল। সেই বড় ঘরের বারান্দা, সাদা ঝাড়বাতি আর গলা জড়িয়ে ফাতিমা যান বলে ডাকা প্রতিদিন একটি টুকরো যুক্ত হচ্ছিল। হয়তো ভেতর থেকে উঠে যাওয়া পর্দা আবার ঢেউ খেলতে শুরু করেছিল। ইতিমধ্যে শহরের সৈয়দ রহমান সাহেব যখন নবাব হামিদুল্লার হাবেলিতে পৌঁছেলেন, তখন দারোয়ান তাকে ভেতরে ডাকল। হুজুর, অনেকদিন পর এলেন, খৈরিয়াত? সৈয়দ রহমান সাহেব বললেন, আমাকে হামিদুল্লাহ সাহেবের সাথে তৎক্ষণাৎ দেখা করতে হবে। তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে। কিছুক্ষণ পর তিনি বড় দিওয়ানখানায় বসেছিলেন। সামনে নবাব সাহেব এলেন, পুরনো পোশাকে, চোখের নিচে গভীর ছায়া আর হাতে একটি তসবির নিয়ে। বলুন রহমান মিয়া, সব খয়রিয়ত? সৈয়দ রহমান সাহেব ধীরে বললেন, ফাতিমা। নবাব সাহেবের হাত কেঁপে উঠল। তসবিরটি নিচে পড়ে গেল। কি বললেন আপনি? আমি একটি মেয়ের সাথে দেখা করেছি হুজুর। তার মুখ, তার কথা, তার স্মৃতি সবকিছু আপনার ফাতিমার মতো। নবাব সাহেবের চোখ ডুবে গেল। আমাদের তাকে এখনই এই মুহূর্তে আনতে হবে। 3 দিন পর একটি আলিশান গাড়ি নূরপুরের মাদ্রাসার সামনে থামল। ফাতিমা তখন কোরআনের তেলাওয়াত শুনছিল। হাফিজ রশিদ তাকে ডাকলেন, ফাতিমা বেটা, তোমার জন্য কেউ এসেছে। ফাতিমা বাইরে এলো, দেখল একজন বৃদ্ধ, রেশমি কুর্তা পাজামা পরা, চোখে নম, তার সামনে দাঁড়িয়ে। ফাতিমা, আমার মেয়ে। নবাব হামিদুল্লাহ তাকে দেখেই ঝুঁকে গিয়ে জড়িয়ে ধরলেন। ফাতিমা থমকে গেল। আমি আপনার আব্বা বেটা। তোকে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে 2 বছর হয়ে গেছে। আমরা সব জায়গায় খুঁজেছি, মুআভিজা দিয়েছি, পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়েছি, কিন্তু তোর কোনো সন্ধান পাইনি। ফাতিমার চোখ ভরে এলো। আমার কিছুই মনে ছিল না। আমি তো শুধু ভেসে চলেছিলাম। তারপর একজন চাচা আমাকে বাঁচিয়েছিলেন, হাসান জেলে। প্রথমবার ফাতিমা তার নাম খোলাখুলি বলল। যদি তিনি আমাকে না বাঁচাতেন তবে হয়তো আমি বেঁচে থাকতাম না। নবাব সাহেব বললেন, আমাদের সেই মানুষটির ঠিকানা জানতে হবে। আমরা তার উপর সারা জীবন এহসান মন থাকব। ফাতিমার শহরে ফেরা এখন নিশ্চিত হয়ে গিয়েছিল। তাকে নতুন কাপড় পরানো হলো, তার জন্য একটি ছোট্ট পার্টির আয়োজন করা হলো এবং মিডিয়ায় হইচই পড়ে গেল। নবাবের হারিয়ে যাওয়া মেয়ে 2 বছর পর ফিরে এলো। কিন্তু ফাতিমার হৃদয়ে আরেকটি ব্যথা ছিল। হাসান চাচার কি আমার খবর পৌঁছেছে? ইতিমধ্যে হাসান এখনও সেই গ্রামেই ছিল। সে এখন বুড়ো দেখাত। চোখের নিচে ক্লান্তির রেখা আর মাছের ঝুড়ি তুলতেও এখন দুর্বল হয়ে পড়ত। কিন্তু প্রতি জুম্মার নামাজে একটিই দোয়া করত, ইয়া রাব্বি, ওই মেয়েটিকে তোমার আমানতে রাখো। সে যেখানেই থাকুক সালামত থাকুক। যখন গ্রামে পত্রিকা এলো এবং একটি ছেলে উচ্চস্বরে পড়ল, নবাবের মেয়ে নদী থেকে পাওয়া গেছে, 2 বছর পর ফিরে এসেছে, তখন হাসানের চোখ ভরে এলো। সে পত্রিকা ছিনিয়ে নিয়ে ছবি দেখল। আল্লাহু আকবার, ফাতিমা, আমার মেয়ে সালামত আছে। নবাব হামিদুল্লাহ নিজে হাসানের গ্রামে এলেন।
হাবেলি থেকে গাড়ি বের হলো, 4-5 জন লোক সাথে ছিল। হাসান কিনারে বসেছিল, হাতে মাছ ধরার জাল। যখন একজন হাসান বলে ডাকল, তখন সে মাথা তুলল। আপনি হাসান? জি হুজুর। আমরা নবাব হামিদুল্লাহ, ফাতিমার বাবা। আপনি সেই মানুষ যিনি আমাদের মেয়েকে বাঁচিয়েছেন, পালন করেছেন এবং জীবিত রেখেছেন। হাসান ঘাবড়ে উঠে দাঁড়াল। আমি তো শুধু মানবতার ফরজ পালন করেছিলাম মালিক। নবাব তার হাত ধরলেন। আপনি আমাদের ঘরের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। এই এহসান কখনো ভোলা যাবে না।